জাঙ্কুক 3 রাত পাতাল ঘরে থেকে আজ সকালে বেরিয়ে এসেছে। অন্দরমহলে না গিয়ে সোজা আলো ঘরে চলে আসে, মগার পাশে গিয়ে শুয়ে পড়ে। মগা জাঙ্কুককে তার পাশে শুতে দেখে চমকায়, তবে জাঙ্কুকের সাথে কথা বলার সাহস হয় না। জাঙ্কুক ঘুমিয়ে পড়ে। এই তো কিছুক্ষণ আগে তার ঘুম ভেঙেছে। শরীরে এক ফোঁটাও শক্তি ছিল না। 2 দিন শুকনো খাবার আর 2 বোতল পানি খেয়ে কাটিয়েছে। মগা জাঙ্কুকের মুখ দেখে বুঝতে পারে জাঙ্কুক ক্ষুধার্ত। সে অন্দরমহল থেকে পিঠা এনে দেয় জাঙ্কুককে। জাঙ্কুক বিনা বাক্যে পিঠা খেলো। তারপর জাঙ্কুক জানালা খুলে বাইরে তাকালো। কারো সারা শব্দ নেই বাইরে। বাড়িটা যেন মৃত হয়ে গেছে। একসময় কত সরল ছিল। জাঙ্কুক দীর্ঘশ্বাস ছেড়ে ফইনার কবরের দিকে তাকালো। তে দাঁড়িয়ে আছে। তে সাদা শাড়ির আঁচল মাটি ছুঁই ছুঁই, শাড়ির এক পাশে কাদা মাখানো। সাদা শাড়ি অবস্থায় তেকে দেখে জাঙ্কুকের আত্মা স্তব্ধ হয়ে যায়। জাঙ্কুক চেয়ার খামচে ধরে। বুকের ভেতরটা সূর্যের মতো তীক্ষ্ণ একটা যন্ত্রণা শুরু হয়। জাঙ্কুকের বুকের ভেতর থেকে কে একজন বলল, এই চোখ গলে যাক, দৃষ্টি কমে যাক, সাদা রং এত বিচ্ছিরি কেন? জাঙ্কুকের হাতে কামড় দেওয়ার জন্য হা করে, তখনই মগার উপস্থিতি টের পায় আর থেমে যায়। মগা চোখের দৃষ্টি নামিয়ে ফেলে। জাঙ্কুক পানি পান করে ঘরের বাইরে বেরিয়ে আসে। জিমিন জিয়ন বাড়িতে ঢুকে আলো ঘরের সামনে জাঙ্কুককে দেখতে পায়। জিমিন দৌড়ে আসে জাঙ্কুকের কাছে। জিমিনকে আসতে দেখে জাঙ্কুক তার এলোমেলো চুল ঠিক করে হাসি হাসি মুখ করার চেষ্টা করলো। জিমিন জাঙ্কুকের সামনে এসে দাঁড়ায়। জিমিন অবাক চোখে জাঙ্কুককে দেখে। জাঙ্কুককে দেখে জিমিনের চোখ মুখে যে আনন্দটা আগে ফুটে উঠতো, আজ তা নেই, বরং বিষণ্ণতা ছেয়ে আছে। জাঙ্কুককে দেখে জিমিনের চোখ দুটি বিষণ্ণ হয়ে উঠেছে। জিমিনের জাঙ্কুকের জন্য মায়া হয়। জাঙ্কুক কখনো তার বোনের জামাই ছিল না, বড় ভাই ছিল, তাই অনুভূতিটা ছোট বোনের মতোই রক্তাক্ত। জিমিন বলল, আমি এখনো বিশ্বাস করতে পারি না ভাইয়া, এত নিখুঁত অভিনয় কেউ করতে পারে না। তোমার ধমক, উপদেশ, ভালোবাসা কিছু অভিনয় ছিল না, এতটুকু আমি বুঝতে শিখেছি। তুমি চাইলেই সব খারাপ কাজ ছেড়ে দিতে পারবে। ভাইয়া, দয়া করে তুমি আমার ভালো ভাই থাকো। জিমিন কেঁদে দিল। জিমিন কান্না ছাড়া অনুভূতি প্রকাশ করতে পারে না। জাঙ্কুক সবসময় জিমিনের মাথায় হাত রেখে উপদেশ দেয়, সান্ত্বনা দেয়। অভ্যাস মতো আজও জিমিনের মাথায় হাত রাখতে গেল জাঙ্কুক, কিন্তু রাখলো না, থেমে গেল। যদি জিমিন এই ছোঁয়াকে অপবিত্র মনে করে, জাঙ্কুক নিজের হাত গুটিয়ে নিল। প্রসঙ্গ পাল্টাতে বলল, সুগানা কি আজে বাজে কথা বলেছে? কথা ঘোরাচ্ছ কেন ভাইয়া? তোমার নাকি মন নেই, মায়া দেয়নি? বোন বলেছে তুমি নাকি পাষাণ, নিষ্ঠুর। উত্তরে জাঙ্কুক কি বলবে বুঝতে পারলো না। জিমিন জাঙ্কুকে নিশ্চুপ থাকাটা পছন্দ করছে না। সে মনে জিমিন জাঙ্কুকে একসময় জিমিন পছন্দ না করলেও এখন আত্মার সাথে মিশে গিয়েছে জাঙ্কুক। জাঙ্কুক বাচাল প্রকৃতির মানুষ, সারাক্ষণ কথা বলে, কিন্তু আজ তার মুখে কথা নেই। জিমিন বলল, আমিও কি তোমাকে ঘৃণা করবো ভাইয়া? আপা খুব কষ্টে আছে ভাইয়া। আপা ছোট থেকে কষ্ট পেয়ে আসছে, এখনো পাচ্ছে, আর কতদিন কষ্ট পাবে? কবে সবকিছু ঠিক হবে? আর 2 দিন, 2 দিন পর সবকিছু ঠিক হয়ে যাবে। জাঙ্কুক কথা বলল না, তবে হ্যাঁ সূচক মাথা নাড়ালো। জিমিনের ঠোঁটে হাসি ফুটে ওঠে। তবে কি জাঙ্কুক সবকিছু ছেড়ে দিতে চাচ্ছে? জিমিন খুশি হয়ে যায়, বলল, সত্যি সত্যি সবকিছু ঠিক হয়ে যাবে ভাইয়া। আমাদের কি কথা হয়েছে তা এখন থেকে বলো না। বলবো না ভাইয়া, ভুলেও বলবো না। জাঙ্কুকের সাথে জিমিনের বেশিক্ষণ কথা হলো না। জাঙ্কুক চুপচাপ বিষণ্ণ। জিমিন অনুমতি নিয়ে তের কাছে চলে যায়। জাঙ্কুক বারান্দা থেকে চেয়ার নিয়ে বাইরে এসে বসলো। লতিফা মগাকে বাজারে পাঠানোর জন্য আলোক ঘরে আসে। ঘর থেকে বাইরে তাকিয়ে জাঙ্কুককে দেখতে পেল। জাঙ্কুককে দেখে সে প্রাণ ফিরে পায়, উত্তেজিত হয়ে পড়ে। ঘর থেকে চিৎকার করে ডাকলো, ভাইজান। জাঙ্কুক তাকালো। লতিফা ছুটে বাইরে আসে। সে গত 2-3 পাতার ঘরে আশেপাশে ঘুরঘুর করেছে, কিন্তু জাঙ্কুকে দেখা পায়নি। তের সাথে ঘটে যাওয়া ঘটনাটি না বলা অবধি সে কিছুতেই শান্তি পাবে না। তে ফইনার কবরে গাছ লাগাচ্ছে। কাজ শেষ করে হাত ধুয়ে উঠতেই জিমিনের গলা ভেসে আসে, আপা। তে ঘাড় ঘুরে তাকালো। জিমিন এগিয়ে এসে তেকে দেখে বলল, সাদা শাড়ি পরেছো কেন আপা? তুমি কি বিধবা? বিধবা হলেই মানুষ সাদা শাড়ি পরে, এমনি পরা যায় না। বিবাহিতরা সাদা শাড়ি পরতে পারে না, আবার এমন শাড়ি অন্য কোনো রঙে নাই। বলেছিলাম না এই বাড়িতে না আসতে? আমি তো আগামীকাল সকালেই যেতাম। তুমি শাড়ি পাল্টাও। তুই এত ক্যাটক্যাট হয়ে গেছিস, সংসার করবি কি করে? আপা তুমি এই সাদা শাড়ি এক্ষুনি পাল্টাবে। কেন, ভালো দেখাচ্ছে না? না দেখাচ্ছে না, ভূতের মতো দেখাচ্ছে। ঘরে আয়। আগে বলো শাড়ি পাল্টাবে। ঘরে চল, পাল্টাবো। জিমিন তেকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে। আজকের দিনটা আসলে সুন্দর, যা চাচ্ছে তাই পাচ্ছে। ঘরে এসে জিমিন জোর করে তেকে কালো শাড়ি পরে দিল। তেও মেনে নিল। সজ্ঞানে পরিকল্পিত ভাবে তে যা করতে যাচ্ছে তাতে আবার দেখা হওয়ার সম্ভাবনা খুবই কম। তাই আজকে আর কালকের দিনটা শুধু জিমিনের মতোই হোক। তে জিমিনের সাথে অনেকক্ষণ গল্প করে। সন্ধ্যার কিছুক্ষণ আগে জিমিন অন্দরমহল থেকে বের হয়। তে মগাকে ডেকে বলল জিমিনকে এগিয়ে দিয়ে আসতে। জিমিন যাওয়ার আগে জিমিন তেকে অনেকক্ষণ জড়িয়ে ধরে রাখে। জিয়ন বাড়ি থেকে 2 মিনিট দূরত্ব গিয়ে জিমিনের মনে পড়ে সে সুগার কথা জাঙ্কুককে বলেনি, এমনকি বিয়ের কথাও বলেনি। তে জাঙ্কুককে কিচ্ছু বলবে না, জিমিন জানে। এখন যদি সেও না বলে, কাল যদি জাঙ্কুক তাদের বাড়িতে না যায়। জিমিন হাঁটা থামিয়ে মগাকে বলল, এখন বাড়ি যাব না, আমাকে আবার ওই বাড়িতে যেতে হবে। আমি জাঙ্কুক ভাইয়ের সাথে দেখা করব। পরে আমি তোমার দিয়ে আইতে পারুম না, বাজারে যাবো আমি। তুমি বাজারে যাও, আমি ভাইয়াকে দিয়ে আসতে বলবো। আচ্ছা তাহলে আমি যাই। মগা বাজারের দিকে চলে যায়। জিমিন আবার জিয়ন বাড়িতে আসে। আলো ঘরে আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না। আলো ঘরের সবকটা ঘরে জিমিন জাঙ্কুককে খুঁজলো, কিন্তু কোথাও জাঙ্কুককে পেল না। অন্দরমহলে গেল নাকি? জিমিন যখন আলো ঘর থেকে বের হতে যাবে তখন দেখলো খলিলের সাথে
বরকা পরা একটা মেয়ে। তারা দ্রুত হাঁটছে, মেয়েটির হাতে চাপাতি। খলিল চোরের মতো চারপাশ দেখছে আর হাঁটছে। জিমিন নিঃশ্বাস বন্ধ রেখে তাদের দিকে তাকিয়ে রইল। খলিল মেয়েটাকে নিয়ে অন্দরমহলে না গিয়ে অন্দরমহলের পিছনে যাচ্ছে। জিমিনের মনে প্রশ্ন জাগে, তারা কি পাতাল ঘরে যাচ্ছে? মেয়েটি কি? খলিলের মতো খারাপ লোকের সাথে একটা মেয়ে জঙ্গলের দিকে কেন যাবে? মেয়েটির হাতে চাপাতি বা কেন? জিমিনের মাথায় প্রশ্ন আসতেই সে উত্তেজিত হয়ে পড়ে। জিমিন খলিলের পিছু নিল। জিমিন যত এগোচ্ছে তত কাঁপুনি বাড়ছে। জিমিন একবার ভাবলো চলে যাবে, কিন্তু কৌতূহল জিমিনকে ঝাপটে ধরে রেখেছে, তাই জিমিন পিছু উঠতে পারলো না। চারপাশে নির্জন ছমছমে। খলিল মেয়েটিকে নিয়ে অন্দরমহলের পিছনে চলে যেতেই জিমিন দৌড়ে শেষ মাথায় আসে। সাবধানে জঙ্গলের দিকে উকি দেয়। খলিল বরকা পরিহিত মেয়েটিকে নিয়ে জঙ্গলের মাথায় দাঁড়িয়ে আছে। তারা কি যেন বলছে। জিমিন রাতের জঙ্গল ভয় পায়। একটু পর গাঢ় অন্ধকারে ছেয়ে যাবে চারপাশ। জিমিনের ভীত মন কিছুতেই খলিলের পিছু পিছু জঙ্গলের ভিতরে যেতে সায় দিবে না। তাই জিমিনের বোকা মস্তিষ্ক বুদ্ধি করলো সে দূর থেকে খলিলের উপর পাথর ছুঁড়ে মারবে। পাথর কে মেরেছে সেটা দেখার জন্য খলিলের সাথে মেয়েটিও তাকাবে। আর তখনই জিমিন মেয়েটির মুখ দেখে নেবে আর দৌড়ে পালাবে। যে ভাবনা সে কাজ। জিমিন চারপাশে চোখ বুলিয়ে ছোট একটা পাথর করে নিল। তারপর খলিলের মুখের উপর মারল। পাথরটি সোজা খলিলের ঘাড়ের উপর পড়লো। খলিল চমকে তাকালো, মেয়েটি তাকায়নি। মেয়েটি স্বাভাবিক ভাবে দাঁড়িয়ে আছে। জিমিনের মুখ ফ্যাকাশে হয়ে যায়। খলিল জিমিনের দিকে তেড়ে আসার আগে জিমিন ছুটে পালাতে উল্টো দিকে দৌড় দেয়, কিন্তু শেষ রক্ষা হলো না। আচমকা সেখানে ইমুগি উপস্থিত হয়, ঝাপটে ধরে জিমিনকে। জিমিন চিৎকার দেওয়ার পূর্বে ইমুগি মুখ চেপে ধরলো। তারপর জিমিনকে বেঁধে টেনে হিঁচড়ে পাতাল ঘরের সামনে নিয়ে আসে। চাবি কাজ করছে না পাতাল ঘরের প্রধান দরজার। ইমুগি জিমিনকে টেনে হিঁচড়ে সিঁড়ি বেয়ে নামিয়ে আনে নিচে। পাতাল ঘরের প্রধান দরজার সামনে এসে দাঁড়ায়। মেয়েটির হাত থেকে চাবি নিয়ে খলিল দরজা খোলার চেষ্টা করলেন, কিন্তু তিনিও পারলেন না। খলিল হাত নাড়াচাড়া করাতে টর্চের আলো মেয়েটির মুখের উপর পড়লো, আবার তাৎক্ষণিক সরেও গেল। চোখের পলকের গতিতে আলো সরে গেল। জিমিন দেখে ফেললো মেয়েটির মুখ। জিমিনের মনে হলো আশেপাশে কোনো বজ্রপাত পড়লো মাত্র। জিমিন জোরে জোরে লাফাতে থাকলো। ইমুগি জিমিনকে ঠেসে ধরে বৃষ্টি কয়েকটি গাড়ি দিয়ে খলিলকে ডাড়ালে শুনে বলল, এখনো খোলা হয়নি, চাবিটা কাম করে না, আপনি মায়ের হাত ধরেন, আমি দেখতেছি। খলিল জিমিনের হাত ধরলেন। ইমুগি চাবি দিয়ে দরজা খোলার চেষ্টা করে। ইমুগি চেষ্টা করেও চাবি কাজে লাগাতে পারলো না। তাই ইমুগির মাথা গরম হয়ে যায়, দূরে ছুঁড়ে ফেলা চাবি। তারপর দুই হাত তুলে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। তারপর জিমিনের সামনে এসে খলিলকে বলল, এই মেয়ের কোনো ব্যবস্থা করতে হবে আব্বা। কি করবি? ইমুগি কিছু একটা চিন্তা করলো। তারপর জিমিনের মুখের বাঁধন খুলে গিয়ে জিমিনকে প্রশ্ন করলো, আব্বার পিছু নিয়েছিলে কেন? কতটুকু জানো তুমি? জিমিন সর্বপ্রথম মেয়েটির উদ্দেশ্যে থুতো ফেললো। তারপর রাগে কেটমেট করে ইমুগিকে বলল, চার্জের বাচ্চা, থুতো দিই তোর মুখে আর তোর বাপের মুখে, চাঙ্কুকের মুখেও দিবি? জিমিন চোখের দৃষ্টি সরিয়ে নেয়। ইমুগি হাসি হাসি মুখ রেখে খলিলের দিকে তাকালো, বলল, কুমারী মেয়ের থুতো মজা লাগে, কি বলো আব্বা? খলিলের উত্তরের আশায় না থেকে ইমুগি জিমিনের মুখের একদম কাছে এসে জোরে নিঃশ্বাস ফেললো। ইমুগির উত্তপ্ত নিঃশ্বাসে জিমিনের শরীর ঘৃণায় রিরি করে উঠলো। ইমুগি এক হাতে ঠেসে ধরে জিমিনের মুখ। তারপর জিমিনের ঘাড়ের কাছে মুখটি জিমিনের গায়ের গন্ধ শুকে তাকে উন্মাদের মতো দেখাচ্ছে। জিমিনের জান বেরিয়ে যাওয়ার জোগাড়। চোখ ফেটে জল পড়ে জিমিনের। ইমুগি জিমিনের জামার পিঠের চেন খুলে জিমিনের ঘাড়ে চুমু দিল। সাথে সাথে ঘৃণায় জিমিনের চোখ বন্ধ করে ফেললো। তখন চোখের সামনে ছবির মতো ধরা দেয় সুগার মুখটা। কোথায় সে? সে কি এসেছে? সে কি অনুভব করছে তার প্রিয়তমা এক হায়নার শিকার হয়েছে? জিমিনের মনটা হু হু করে কেঁদে উঠলো। ভেতরে ভেতরে জিমিন আর্তনাদ করে ডাকলো, দেখে। ইমুগি জিমিনের মুখ ছেড়ে উঠে দাঁড়ালো। গায়ের কাপড় খুলতে খুলতে খলিলকে বলল, দেখবেন নাকি যাবেন? কোনো ভেজাল হইব না তো? কিসের ভেজাল? জাঙ্কুক যদি জানে? কি বলবে ও? বইয়ের প্রতি মায়া দেখায় না হয় বুঝলাম, শালের দিয়ে কি দরকার ওর? আর জানিয়াম তাই হচ্ছে আব্বা। জিমিন যখন সব জেনে গেছে ওর বাঁচার কোনো অধিকার নেই। ইমুগি উত্তেজিত। সে কথা শেষ করে জিমিনের দিকে ঝুঁকলো। জিমিন জোরে জোরে কেঁদে উঠলো। চিৎকার করে মেয়েটার উদ্দেশ্যে বলল, ভাবি বাঁচাও, দোহাই লাগে, কিছু করো ভাবি, এভাবে চুপ থেকো না, আল্লাহ সইবে না। ইমুগি জিমিনের দুই গাল টিপে ধরে অশ্লীল অঙ্গভঙ্গি করে গাঢ় স্বরে বলল, তোদের খারাপ বললে তোদের ঘৃণা লাগে, আর আসমানিরে খারাপ বললে ও খুশি হয়। সাহায্য চাওয়ার মানুষ পাইলি না? যখন সেরা আসিলাম ইমুগির মতো আসিলাম, যে সিনি একবার আমার হাতে পড়ছে কাইন্দা বাপমা ডাকছে। কথা শেষ করে হাসলো। ইমুগি এতটা উচ্ছ্বসিত যে দরজার সামনে ফাঁকা জায়গা তার খেল দেখানো শুরু করেছে। দরজা খোলার নামগন্ধ নিয়ে চিন্তাও নেই। খোলাই এক হাতে আসমানিকে জড়িয়ে ধরে একটু দূরে গিয়ে ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো। ইমুগি জিমিনের বুকের উপর থাবা দিতে জিমিন আর্তনাদ করে উঠলো। ইমুগি জিমিনের বুকের উপর বসে জিমিনের মুখ চেপে ধরে কিমির করে বলল, চুপ, একদম চুপ। জিমিন স্পষ্ট টের পাচ্ছে তার পৃথিবী বিকটে শব্দ তুলে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। ওই তো সুগা দাঁড়িয়ে আছে, তার হাতে লাল বেনারসি। জিমিন চিৎকার করে সুগাকে ডাকলো, কিন্তু সুগা আসলো না। সে কেন বাঁচাতে আসছে না তাকে? কেন আসছে না? সুগা হঠাৎ করে কাঁদতে থাকলো। কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়লো। তারপর চোখের পলকে সে উধাও হয়ে যায়। জিমিনের শরীর কেঁপে ওঠে, যন্ত্রণায় কাতরাতে থাকে। নিজেকে বোঝায় তার আপা আসবেই। জিমিনের চোখের পর্দায় তের আগমন ঘটে। তে আসছে, হ্যাঁ আসছে। হাতে রামদা নিয়ে দৌড়ে আসছে তার আপা। এক কোপে সব জানোয়ারের মাথা শরীর থেকে আলাদা করে দিতে আসছে, কিন্তু দেরি করছে আসতে, ভীষণ দেরি করছে। জিমিন শব্দ করে নিঃশ্বাস ছেড়ে চোখ বুঝলো। কৃষ্ণের মাটি নীরব থেকে দেখে জিমিনের সতীত্ব হরণ। সময়ের ব্যবধানে বেহুশ হয়ে যায় জিমিন।
তাপ বেটা মিলে পরপর দুইবার রেপ করে জিমিনকে। জিমিনের প্রাণ ভোমরা যায়, চোখ দুটি নিভু নিভু। এরপর খলিল ও আসমানি মিলে জিমিনের গলায় রশি টেনে ধরে শ্বাস রোধ করে জিমিনকে হত্যা করলো। জিমিনকে হত্যা করার পর যখন ভাবলো অন্য মেয়েগুলোর মতো চাপাতি দিয়ে কুপিয়ে জিমিনের লাশ নদীতে ভাসিয়ে দেবে, তখন খলিল উপর থেকে দ্রুত সিঁড়ি ভেঙে নিচে নেমে এসে বলল, কে জানি আইতাছে, মনে হয় জাঙ্কুক। ফোন ইমুগি, এইবার জাঙ্কুক তোর উপর চেতলে আমি কিচ্ছু করতে পারবো না। ভাইজানও করবো না, ভাইজান আমার আগেই কইছে। খলিলের মুখে জাঙ্কুকের নামটা শুনতে ইমুগির বুকের ভেতরে ভয় জেগে বসে। ইমুগি জাঙ্কুককে ভয় পেতে চায় না, তবু ভয় তাকে ছাড়ে না। ইমুগি জিমিনকে রেপ করার আগে যদিও বলেছিল জাঙ্কুক শালের জন্য কিচ্ছু করবে না, কিন্তু ইমুগি এখন বুঝতে পারছে সে তখন উত্তেজিত হয়ে ভুল কথা বলেছে। শালের জন্য কিছু না করুক, শালের মৃত্যু আগুনে ঘি ঢালার মতো কাজ নিশ্চয় করবে জিমিন তের জীবন, আর তে জাঙ্কুকের প্রাণ ভোমরা। সংযোগ তো আছেই। ইমুগি ভাবলো আপাতত জাঙ্কুককে রাগানো ঠিক হবে না। ইমুগি খলিল ও আসমানিকে বলল, তোমরা এখানে থাকো, দড়িটা ওই চিপায় লুকিয়ে রাখো, আমি যেখানে ছিলাম জাঙ্কুক যেন জানতে না পারে। ইমুগি জিমিনের লাশ কাঁধে নিয়ে বেরিয়ে পড়ে। তারপর ঘন ঝোপঝাড়ের আড়ালে ইমুগির চোখ বুজে নিঃশ্বাস বন্ধ করে ঘাপটি মেরে বসে থাকে। জাঙ্কুক পাতালে ঢুকলো। খলিল বলল, বাবু আইসুস নাকি? এই যে চাবি। কোন সময় থাইকা খাড়াই আসি, চাবি লইয়া ভালোই করছো আব্বা। আনতে গেলেন না কেন? আমি অন্দরমহলেই ছিলাম। এই তো অহনই যাইতে চাইছিলাম। জাঙ্কুক টর্চ আসমানের মুখের উপর ধরে বলল, তোর এই সময় এখানে কি? ইমুগি ডাকছে। ইমুগি কোথায়? জানি না, আমার আইতে করে নিজে আর নাম নাই, না এলেও সমস্যা নাই, তুমি আইসো চলবো। জাঙ্কুক আসমানের খুব কাছে গিয়ে দাঁড়ালো। চাপাশার বলল, খোদার কসম তোর মতো ব্যবসা দুটো দেখিনি আমি। জাঙ্কুকের অপমানজনক কথা আসমানের গায়ে লাগা তো দূরের কথা, কানেই ঢোকেনি। খলিল দরজা খুললেন। তিনজন একসাথে ভিতরে প্রবেশ করলো। দরজা লাগানোর সময় জাঙ্কুক তার টর্চের আলোতে মেঝেতে একটা নূপুর দেখতে পেল। জাঙ্কুক নূপুরটি তুলে নেয়। আসমানি পেছন থেকে বলল, আমার নূপুর। এদিকে ইমুগে পায়চারি করতে করতে ভাবতে থাকলো লাশটাকে কি করা যায়। হুট করে তার মাথা কাজ করে, ট্রলারে করে জিমিনের লাশ নিয়ে দূরে চলে যাবে। পথে কোনো না কোনো ব্যবস্থা তো হবেই। জিমিনের লাশ নিয়ে একসাথে বের হওয়া সম্ভব নয়, তাই ইমুগি জিমিনের লাশ রেখে আগে নিজে বের হওয়ার জন্য উদ্যত হলো। বাইরের দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে চমকে গেল ইমুগি। বাইরে 4 জন লোক দাঁড়িয়ে আছে। ইমুগি নিজেকে আড়াল করে নিল। একজন লোক চলে যায়, রয়ে যায় বাকি 3। ইমুগি জিমিনের লাশ কাঁধে তুলে নিল। এতদিনের অভিজ্ঞতা আজ ইমুগির কোনো কাজেই লাগছে না। ইমুগি নিচের উপর প্রতিষ্ঠা নিয়ে বলল, আব্বা কাকা ঠিকই বলে, জাঙ্কুকের মাথার এক ফোঁটা বুদ্ধি আমার মাথায় নাই। অনেক ভাবাভাবির পর ইমুগি জিমিনের লাশ একটি গাছের পাশে রাখলো। এলোমেলো চুল ঠিক করে অন্দরমহলে গেল। সদর ঘরে তে বসে আছে। ইমুগি অবাক হওয়ার ভান ধরে প্রশ্ন করলো, এই রাতের বেলা সবাই এভাবে বসে আছে কেন? ন্যান্সি বলল, মেজো আপাকে খুঁজে পাচ্ছি না। এই মেয়ে বাদুরের মতো, দেখো কার বাড়িতে আছে। আপার আজ কোথাও যাওয়ার কথা ছিল না, যেতেও পারে। কথা শেষ করে ইমুগি নিজ ঘরে চলে গেল। ঘরে এসে বড় একটা বস্তা নিয়ে ছোট করে ভাঁজ করে নিল। তারপর ভাঁজ করা বস্তা শার্টের ভেতরে নিয়ে বেরিয়ে পড়লো। জঙ্গলে এসে জিমিনের লাশ বস্তার ভেতরে ভরে কাঁধে তুলে নিল। সুপারি গাছ আর রাতের অন্ধকারকে কাজে লাগিয়ে ইমুগি গেটের কাছে খুব সহজে চলে আসে। ইমুগি গেটের দারোয়ানকে অনেক টাকা লোভ দেখিয়ে জিমিনের লাশটা আজমপুরের হাওরে ফেলে আসতে বলে। দারোয়ান মনে মনে অপ্রস্তুত হয়ে পড়েন। ভয়টা আবার জেগে ওঠে, কিন্তু অর্থের জন্য তিনি জোর করে ভয়কে চাপা দেওয়ার চেষ্টা করলেন। এতগুলো টাকা জলে ভাসিয়ে দেওয়া যায় না, তার চেয়ে একটা দেহ জলে ভাসিয়ে দেওয়ার উত্তম। দারোয়ানটি মাফলার দিয়ে মুখ ঢেকে অন্ধকার পথে বেরিয়ে পড়ে। তিনি ভয় পাচ্ছেন, তিনি জানেও না কার লাশ নিয়ে তিনি পথে পাড়ি জমাচ্ছেন। আজমপুর যেতে পথে থানা পড়ে। থানার সামনে দিয়ে তিনি কি করে যাবেন? যদি কেউ বুঝে যায়। তিনি ক্লান্ত হয়ে গাড়ি থামালেন। টাকা লোভে এত বড় ঝুঁকি নিয়ে ঠিক হয়নি। আজমপুরে যেতে আরো 2 ঘন্টা লাগবে। এখন তিনি লাশ নিয়ে কিছুতেই বেঁচে থাকতে পারবেন না। আর একটু এগিয়ে নৌপাড়ার ক্ষেতের পাশে ঘন ঝোপঝাড়ের ভেতরে ছনে বিছিয়ে সেখানে বস্তাটি রাখলেন। তারপর বস্তার উপর আরো ছন দিয়ে দ্রুত জায়গা ত্যাগ করলেন দারোয়ানটি। এখন সকাল 9টা বাজে। জিমিনের হদিশ মেলেনি। জিমিন লাপাতা, এই খবর পুরো গ্রামে ছড়িয়ে পড়েছে। ন্যান্সি ঘরে বসে কান্নাকাটি করছে। সুগাও আসেনি। ইউনজন এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। তে মগার কাছে যখন শুনলো জিমিন জাঙ্কুকের সাথে দেখা করতে গিয়েছিল, তৎক্ষণাৎ তে জাঙ্কুককে খুঁজে। তে পাতাল ঘরে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু চাবি না থাকার কারণে যেতে পারেনি। চিন্তায় তের মাথা ব্যথা উঠে গেছে। মজিদ গ্রামের বাইরে ছিলেন। তিনি ভোর রাতে ফিরেন। ইমুগি ঘরে বেঘরে ঘুমিয়েছে। দুজনের মধ্যে কারো বিরুদ্ধে শক্ত প্রমাণ নেই, তবে তে সন্দেহের তালিকায় 2 জনকে রেখেছে। বাকি রইল খলিল আর জাঙ্কুক। তারা 2 জন রাত থেকে চোখের বাইরে আছে। দুজনের সাথে মুখোমুখি হতে হবে। তের ধারণা জিমিন বন্দী হয়েছে। তাকে ভয় দেখানোর জন্য এরা জিমিনকে বন্দী করেছে। তে সরাসরি মজিদ ও ইমুগিকে সকালে প্রশ্ন করেছে। দুজনেই উত্তর দিয়েছে তারা জানে না। জাঙ্কুকের সাথে সাক্ষাৎ হলে নিশ্চিত হওয়া যাবে। বেলা 9:30টায় জাঙ্কুকের দেখা মেলে। জাঙ্কুক সোজা আলো ঘরে আসে। মগার হাতে একটা নীল খাম আর একটা ছোট কাগজ ধরিয়ে দিয়ে বলল, এই কাগজে জিহব ভাইয়ের ঠিকানা আছে, এই ঠিকানায় খামটা পৌঁছে দিবি। মগা বাধ্যের মতো মাথা নাড়ালো। যে ঠিকানা লেখা আছে সেই ঠিকানায় পৌঁছাতে মগার 16 ঘন্টা লাগবে। জাঙ্কুক চারপাশ দেখে বলল,
মরে গেলেও এই খাম অন্য কারোর হাতে দিবি না। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে রওনা হবি। আচ্ছা ভাই, জিমিন রাইত তোমার লগে দেখা করতে আইছিল না? কেন? জিমিনরে খোঁজা পাইতাছে না কাল থেকে। জাঙ্কুক নবাকে কিছু একটা বলতে যাচ্ছিল, তখন সেখানে উপস্থিত হয় তে জাঙ্কুককে উদ্দেশ্য করে বলল, আমাকে নিজের দাসী বানাতে আমার বোনকে পথ করেছেন আপনি। জিমিন কোথায়? আমি কি করে জানবো? জিমিন তোমার কাছে গিয়েছিল না? ভাই জিমিনে নিয়ে বাড়িতে যাইতেছিলাম, তখন জিমিন পথে থামায় কইলো তোমার লগে দেখা করব, পরে নাকি তুমি হেরে বাড়িতে দিয়ে আইবা। তারপর এই বাড়িতে আসছিল? আইছিল মনে হয়। তুই কোথায় ছিলি? বাজারে। জাঙ্কুক চিন্তায় পড়ে যায়। জাঙ্কুক তের দিকে তাকিয়ে বলল, আমার সাথে তো জিমিনের দেখা হয়নি। মগা তুই জিমিনকে নিজ চোখে দেখেছিস সেই বাড়িতে ঢুকতে? মগা না সুযোগ মাথা নাড়ালো। জাঙ্কুক দ্রুত গেটে দারোয়ানের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, জিমিন গতকাল বেরিয়ে যাওয়ার পর আবার বাড়িতে এসেছিল নাকি? দারোয়ান না বলে। তে থমকায়। এতক্ষণ তে ভেবেছিল জিমিন বোধহয় জাঙ্কুকের হাতে বন্দী আছে, কিন্তু জিমিন নাকি আসেনি। জাঙ্কুক বাইরে বেরিয়ে যায়। তে মিনিটের পর মিনিট সেখানেই দাঁড়িয়ে থাকে। জিমিনের পরিয়ে দেওয়া কালো শাড়িটা এখনো তের গায়ে জড়িয়ে আছে। তখন গেটের ভেতরে এসে প্রবেশ করে বিপর্যস্ত ন্যান্সির সঙ্গে নিয়ে এসেছে তের জন্য মৃত্যুর সংবাদ। পাটের উপর শুয়ে আছে জিমিন, পা থেকে গলা অবধি চাদর দিয়ে ঢাকা। টেকিন বাড়িতে পা রাখতে সবাই তার দিকে তাকালো। মানুষের ভিড় জমেছে। জিমিনের লাশ পেয়ে চিহ্নিত করে এখানে নিয়ে আসা হয়েছে। ন্যান্সি বুক ফাটিয়ে কাঁদছে ইয়ঞ্জন। তারা পারলে জোর করে জিমিনকে জাগিয়ে তোলে। তে ধীর পায়ে জিমিনের মাথার কাছে এসে বসলো। জিমিনের আঁচল কাটা মুখটা জুড়ে গুচ্ছ গুচ্ছ মায়া। তে এক হাতে ছুঁয়ে দেয় জিমিনের মুখ, তারপর মৃদুস্বরে ডাকলো, জিমিন। জিমিন সাড়া দেয় না। জিমিন এখন মৃত একটা লাশ মাত্র, যে কিছুক্ষণের মধ্যে মাটির নিচে চিরজীবনের জন্য চলে যাবে। তে জিমিনের এক হাত মুঠোয় নিয়ে চুমু দিল, তারপর আবার আদর সরে ডাকলো, জিমিন বোন আমার। তোর আপা ডাকছে, তোর তে আপা। জিমিন আর সাড়া দেবে না, কোনো দিনও দেবে না। তার দুরন্তপনা জীবনের জন্য থেমে গেছে। তে বিশ্বাস করতে পারছে না। তে অস্থির হয়ে ওঠে। তে জিমিনের কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, আমার সুন্দর চাঁদ, আজ তোর বিয়ে। সুগা ভাই কোথায়? সে কি আসেনি? তে চারপাশে চোখ বুলিয়ে সুগাকে খুঁজলো। মানুষের ভিড়ে ঢুকে তে খুঁজতে থাকে সুগাকে। জাঙ্কুক দূরে দাঁড়িয়ে আছে। জাঙ্কুকের বুক ছিঁড়ে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। জাঙ্কুক এলোমেলো হয়ে যাওয়া তেকে দেখছে। এই মুহূর্তে তে নিজের মধ্যে নেই, একটুও কাঁদছে না। জাঙ্কুকের ইচ্ছে হচ্ছে তেকে বুকের সাথে জড়িয়ে রাখতে, যেন তে হাওয়া করে কাঁদতে পারে, কিন্তু সেই ইচ্ছা প্রকাশের দুঃসাহস জাঙ্কুকের নেই। জাঙ্কুক এগিয়ে এসে জিমিনের মুখের দিকে তাকালো। জিমিন খুন হয়েছে শুনে জাঙ্কুক ইমুগি, খলিল আর মুজিদকে সন্দেহ করেছিল, কিন্তু জাঙ্কুকের জানা মতে এরা এত বড় ভুল করবে না। ইয়ঞ্জনের হাতের নাড়াচাড়ায় জিমিনের পায়ের চাদর সরে যায়। জিমিনের এক পায়ের নূপুর দেখে জাঙ্কুকের গায়ের পশম দাঁড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে জাঙ্কুক রাগে হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। এইবার জাঙ্কুক নিশ্চিত এই কাজ কারা করেছে। জাঙ্কুক সবার অগোচরে কিম বাড়ি ছেড়ে আসমানের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। সুগা, সে আজ বেজায় খুঁজি ট্রলার নিয়ে আসছে বর্ণিতে। সাথে এসেছে মা বাবা আত্মীয় স্বজন। গতকাল তার আসার কথা ছিল, কিন্তু আসতে পারেনি। জুলেখা প্রথমে রাজি হয়নি। যখন দেখলো সুগা সত্যি তাদের ছেড়ে চলে যাচ্ছে, তখন তিনি হার মানলেন। বললেন তিনি এই বিয়েতে রাজি। আত্মীয়দের নিয়ে তৈরি হতে হতে রাত হয়ে যায়। তারপর নিজেদের ট্রলার নিয়ে বেরিয়ে পড়ে বিয়ের উদ্দেশ্যে। আটপাড়ার খালে এসে ট্রলার থামে। খাল থেকে জিমিনদের বাড়ি যেতে 5 মিনিট লাগে। উত্তেজনায় সুগার বুক কাঁপছে। সুগার ঠোঁটে হাসি লেগেই আছে, যে কোনো কথায় সে হাসছে। ট্রলার থেকে নামার সময় একটা কালো ব্যাগ হাতে তুলে নেয়। সুগাকে ব্যাগ নিতে দেখে তার এক ভাই বলল, আরে বেটা, ব্যাগ আমার কাছে দে, তুই জামাই মানুষ। সুগা দিতে রাজি হলো না। এই ব্যাগে থাকা প্রতিটি জিনিস লাল। সুগা নিজে জিমিনের জন্য পছন্দ করে কিনেছে। ব্যাগের সবকিছু দিয়ে আজ জিমিনকে সাজাবে সুগা। খুশি জোরে ভাসছে। সুগা সবার আগে আগে হেঁটে যায়। মিনিট 2 হাঁটার পর কিংবারের সামনে এসে ভিড় দেখতে পেল। সুগা অবাক হলো। গ্রামবাসীকে দাওয়াত দেওয়া হলো নাকি? নিজে নিজে উত্তর খুঁজে নিল, দাওয়াতই হবে। জিমিন কত পাগল। সুগা হাসলো, কিন্তু সেই হাসি মিলিয়ে গেল বাড়ির কাছাকাছি আসতে। বাড়ি থেকে কান্নার স্বর ভেসে আসছে। সুগা টপকে গেল। মনে মনে প্রশ্ন করলো, দেবভাবের সাথে আবার কিছু হলো নাকি? সুগা দৌড়ে বাড়ির ভেতরে ঢুকে মানুষজনকে ঠেলে ঠেলে জিমিনের লাশের সামনে এসে দাঁড়ায়। জিমিনের লাশ দেখে চোখ বন্ধ করে ফেললো সুগা। খুশিতে মাথা নষ্ট হয়ে গেল নাকি? চোখ কিসব দেখছে? সুগা আবার চোখ খুললো। জিমিনের পা থেকে মাথা অব্দি দেখলো। জিমিনের পায়ে এখনো আলতা লেগে আছে। সাদা মাখা লাল টুকটুকে দুটি পা। এই পায়ে হেঁটে দৌড়ে তার কাছে আসার কথা ছিল না, অথচ কেমন নিস্তেজ হয়ে শুয়ে আছে। সুগা তার হাতের ব্যাগটা বুকের সাথে জড়িয়ে ধরে জিমিনের মাথার কাছে চলে আসে। জিমিনের মাথাটা নিজের কোলে নিয়ে ছলছল চোখে সবার দিকে তাকায়। ইয়ঞ্জন সুগাকে দেখে আরো জোরে জোরে কাঁদতে থাকলেন। ঘটনাটা বুঝতে সুগার অনেক সময় লাগে। সুগা জিমিনের গালে আলতো করে থাপ্পড় দিয়ে জিমিনকে ডাকলো, জিমিন, এই জিমিন, ওঠো, আমার শেষ কথাটা রাখো, ওঠো তুমি, আমি তোমারে নিয়ে যাইতে আইছি। সুগা দ্রুত ব্যাগের চেনটা খুললো। সুগা ব্যাগ থেকে লাল টুকটুকে বেনারসি বের করলো। তারপর সেই বেনারসি জিমিনের গায়ে জড়িয়ে দিয়ে জিমিনকে বলল, আমি যে ঘরে সংসার করতাম সেই ঘর আমি সাজায় আইছি, জিমিন ওঠো। সুগা জিমিনকে শাড়ি দিয়ে পেঁচিয়ে শক্ত করে বুকের সাথে জড়িয়ে রাখে। সুগার 2 হাত টেনে ছুটাতে চেষ্টা করে সবাই, কিন্তু পারছে না। সুগা কিছুতেই জিমিনকে ছাড়বে না। একজন পুলিশ হাতের লাঠি দিয়ে সুগার পিঠে আঘাত করলো। সুগা তাও তার কাজে অটল থাকে। সুগা হাওমাও করে কাঁদছে। জিমিনকে চিৎকার করে ডাকছে, বুক ফেটে যাচ্ছে তার।
চমৎকার। সুগা জিমিনের মাথায় চুমু দিয়ে জিমিনকে বলল, কবুল কবুল কবুল, আমি কবুল কইছি জিমিন, তুমিও কও। সবাই শুনছি, আমি কইছি, সবাই শুনছেন না? এখন তুমি কও জিমিন। জিমিন, আমার এত বড় শাস্তি দিও না জিমিন, আমারে সাথে নিয়ে যাও। সুগা মানুষজনের মুখের দিকে তাকিয়ে বলল, আমারে সবাই কবর দেন, জিমিনের লগে কবর দেন, দিবেন না আপনারা? আমি কবর কইছি না, ওর ঠিক বিয়ে তো হয়ে গেছে, হইছে না? সুগা কাঁদতে কাঁদতে হাসলো। জুলেখা কান্না শুরু করেছে। সুগার এমন পাগলামি তিনি সহ্য করতে পারছেন না। ছেলেটা পাগল হয়ে গেল নাকি? তার কলিজার টুকরা এমন করে কাঁদছে কেন? কিসের অভাব তার? নিজের জীবনের বিনিময় হলেও তিনি সুগাকে সুখী দেখতে চান। তিনি মনে মনে চাইছেন অলৌকিক কিছু হোক, মেয়েটা জেগে উঠুক, সুগা হাসুক। সুগার পেট ছিঁড়ে যাচ্ছে আঘাতে আঘাতে। তারা সবাই উন্মাদ এক প্রেমিককে আঘাত করছে, যেন জিমিনকে ছেড়ে দেয়। পুলিশ তারা দিচ্ছে, কেউ ছোঁয়ার আগে তারা লাশ নিয়ে যাবে পরীক্ষার জন্য। খুন হওয়া লাশ ছোঁয়ার অনুমতি নেই, কিন্তু সুগা ঝাপটে ধরে রেখেছে জিমিনকে। তে দূরে বসে আছে, হাঁটুতে থুতুনি ঠেকিয়ে সুগাকে দেখছে। তে ঠোঁটে হাসি লেগে আছে, যেন সত্যি সুগা বিয়ে করতে এসেছে, আর বিয়ে হচ্ছে। মানুষগুলো একবার থেকে দেখছে, আরেকবার সুগাকে। সুগার বাবা সুগাকে বলে জিমিনকে ছেড়ে দিতে। সুগা আরো শক্ত করে ধরে জিমিনকে। যখন দুজন লোক সুগাকে টেনে তুলতে নিল, সুগা চিৎকার করে কেঁদে উঠলো, জিমিন, আমার জিমিন, তুমি ওঠো না কেন জিমিন? আম্মা, আম্মা তুমি কই? আম্মা চুড়ি বাইর করো, আলতা বাইর করো, আরো কি কি আছে না সব বাইর করো আম্মা। জিমিনের সাজাইবা সবাই, আমি বিয়ে করবো আম্মা। আম্মা, আম্মা জিমিনের উঠতে কো আম্মা, ওরে কারা মারছে আম্মা। সুগার পাগলামি দিকে ভরকে যায় জুলেখা। এত বড় ছেলে কিভাবে হাওয়া করে কাঁদছে। তিনি দৌড়ে সুগার পাশে আসেন। সুগা জুলেখার দিকে তাকিয়ে বলল, আম্মা, মরা মানুষে বিয়ে করা যায় না? আম্মা, আমার বিয়ে দাও, তারপর এক লোকে কবর দাও, আমি ওরে ছাড়া কেমনে থাকবো আম্মা? সুগা জিমিনের কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, এই কালি, কালি কইছে, গোসা করো আমার সাথে, গালি দাও আমারে। ও জিবিন, ও ভ্রমর, যায়া দেখো একবার, আসমানের পরে তুমি, সব থেকে সুন্দর মুখ তোমার। হাসো জিমিন, হাসো। বেশ অনেকক্ষণ ধস্তাধস্তির পর সুগার থেকে জিমিনকে সরানো যায়। সুগা বন্দি পাখির মতো ছটফট করছে। সুগা পায়ে মাটি খুঁজছে, সবাইকে অনুরোধ করছে তাকে ছেড়ে দিতে। চিৎকার করার কারণে সুগার গলার রগ ফুলে লাল হয়ে গেছে। মানুষের টানা হিস্টায় সুগার পরনের পাঞ্জাবি ছিঁড়ে গেছে। নিজের অজান্তে এক শ্যামকন্যার প্রেমে উন্মাদ হয়ে ত্যাগ করে সুগার সর্বস্ব, ত্যাগ করে সকল প্রকার চাওয়া পাওয়া, স্বপ্ন আশা। এমন হয়। মজিদ ইমুগিকে সজোরে থাপ্পড় দিয়ে চাপা সরে বললেন, এমন বোকামি কি করে করলি মুগি? এখন তোকে কে বাঁচাবে? ভাই যেন বুঝে নাই, না বুঝে কইরা ফেলছে, যা করছে করছে, কিন্তু শেষে কি বোকামিটা করলো? লাশ কেউ ঝোপে ফেলে আসে? আমি মুতালিব কাকার বলছিলাম লাশটা আজমপুরে হাওড়ে ফেলে আসতে। মজিদ ইমুগিকে আরেকটা থাপ্পড় দিয়ে বলে, তুই চুপ থাক হারামজাদা। ইমুগি হাত মুষ্টিবদ্ধ হয়ে যায়। মজিদ খলিলের দিকে তাকিয়ে বলেন, এখন এখানে বসে থাকবি নাকি আমার সাথে যাবি? খলিল চট করে উঠে দাঁড়ায়। মজিদ মাথায় টুপিটা ঠিক করে ইমুগিকে বললেন, তুইও আয়। আসমানের বাড়ির আঙিনায় শূন্য, কাউকে দেখা যাচ্ছে না। জাঙ্কুক চারপাশে চোখ বলেই সোজা ঘরের ভিতরে ঢুকে পড়লো। আসমানি হঠাৎ জাঙ্কুককে দেখে ভ্যাবাচাকে খেয়ে যায়। আসমানি নিজেকে ধাতস্থ করার পূর্বে জাঙ্কুক আসমানের গলা চেপে ধরে বলল, একটা মিথ্যা কথা বলে সোজা নরকে পাঠিয়ে দিব। আসমানির নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, এখনই বুঝি দম বেরিয়ে যাবে। জাঙ্কুক আসমানির হাঁটুতে লাঠি দিয়ে আসমানিকে মাটিতে ফেলে দেয়। তারপর চুলের মুঠি শক্ত করে ধরে বলল, জিনের সাথে কি হয়েছিল? এক অক্ষর মিথ্যা বলে তোকে এখানে পুঁতে যাব, সত্য বলার সুযোগও দেব না। জাঙ্কুকের কথা শুনে ভয় পেয়ে যায় আসমানি। 2 বছর আগের কথা, তাদের দলের একজন বিশ্বাসঘাতকতা করেছিল। জাঙ্কুক সেই বিশ্বাসঘাতককে যেখানে ধরেছিল সেখানেই মাটি খুঁড়ে পুঁতে এসেছিল। জাঙ্কুক আরো শক্ত করে চুল ধরে। আসমানি আর্তনাদ করে উঠল। সে যত সময় নেবে তত বেশি অত্যাচারিত হবে, তাই দ্রুত সব বলে দিল। জাঙ্কুক আসমানিকে ছেড়ে দেয়, বাড়ি থেকে বেরিয়ে আসে।